চেন্নাইতে বাংলাদেশ ভারত সিরিজের প্রথম টেস্টের উইকেট নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। লাল মাটির সেই উইকেট, সেইখানকার ক্যারেক্টার কি হবে, দুই দলের একাদশ কেমন হবে। এখন চেন্নাই টেস্ট তো শেষ, আগামী শুক্রবার থেকে কানপুরে শুরু হচ্ছে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। একেবারে ভিন্ন উইকেটে, একেবারে ভিন্ন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে এখন ব্যাটসম্যানরা, বোলাররা। কানপুরে কেমন উইকেট অপেক্ষা করে রয়েছে বাংলাদেশের জন্য এবং তাতে আসলে একাদশ নির্বাচনের ক্ষেত্রে কতটা প্রভাব রাখবে, পরিবর্তন আসবে নিশ্চিতভাবে, কৌশলগত দিক থেকে, ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ থেকে, মানে হচ্ছে গিয়ে চেঞ্জের দিক থেকে সবকিছু মিলে সেই চেঞ্জটা আসবে কেমন হতে পারে, সবকিছু মিলে এই আলোচনাটা। দেখুন, চেন্নাইয়ের উইকেটের মূল আলোচনার জায়গা ছিল যে ওইখানে দুই ধরনের উইকেট রয়েছে, লাল মাটির উইকেট রয়েছে, কালো মাটির উইকেট রয়েছে। সো কোন মাটির উইকেটে খেলা হবে, ফাইনালে গিয়ে লাল মাটির উইকেটে খেলা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি মোটামুটি একটা প্রপার টেস্ট উইকেটে খেলা হয়েছে, যেইখানটাতে শুরুতে পেস বোলাররা ভালো সুবিধা পেয়েছেন, তারপরে স্পিনাররাও কিন্তু ম্যাচের 4th ডেতে গিয়ে ডোমিনেট করেছে। আবার অ্যাট দ্য সেম টাইম ব্যাটিং এর জন্য যে খুব খারাপ ছিল বিষয়টা কিন্তু তাও নয়। ব্যাটসম্যানরা এখানে টিকে থাকলে, স্পেশালি নতুন বলটা সার্ভাইভ করতে পারলে এখানে টিকে থাকা যে সম্ভব, সেটা আসলে ম্যাচটাতে দেখা গেছে। চেন্নাইয়ের উইকেট নিয়ে আসলে যে বাংলাদেশ 280 রানে হেরে গেছে, সেইখানে চেন্নাইয়ের উইকেট নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগই নেই। কিন্তু কানপুরের উইকেটটা আমি বলছিলাম চেন্নাইয়ের চেয়ে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট হবে। সেই ডিফারেন্সের জায়গাগুলো কোথায়? প্রথম যে পার্থক্য সেটা হচ্ছে গিয়ে কানপুরে খেলা হবে কালো মাটির উইকেটে। এখন লাল মাটির উইকেট এবং কালো মাটির উইকেটের ক্যারেক্টারিস্টিক্স একটু ভিন্ন। কালো মাটির উইকেটে যখন খেলা হবে এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে বাউন্সটা, চেন্নাইতে আমরা 4th ডেতে গিয়েও দেখেছি যে বাউন্সটা কিন্তু একটা হচ্ছে গিয়ে অনেক বাউন্স ছিল, এইখানটাতে হচ্ছে গিয়ে বাউন্সটা অনেক কম থাকবে, ক্যারিটা অনেক বেশি কম থাকবে কানপুরের উইকেটে। এবং এই জায়গাটাতে হচ্ছে কি স্পিনারদের ডোমিনেশন আরেকটু বেশি থাকার কথা। চেন্নাইতে যেমন পেস বোলাররা ওইখানটাতে তাদের মতো করে সুবিধাটা পেয়েছেন, হ্যাঁ কোয়ালিটি পেস বোলিং, কোয়ালিটি ফাস্ট বোলিং হলে সেটা তো হবে। এবং দুই দল, ভারত বাংলাদেশ দুই দলের একাদশে আমরা দেখেছি যে 3 জন পেসার তাদের একাদশে ছিলেন, 2 জন করে স্পিনার ছিলেন। কানপুরে এসে সেইটা আসলে রিভার্স হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে, একাদশে স্পিনার বেড়ে যেতে পারে, এখানে পেসার কমে যেতে পারে। কেননা এই উইকেটটাতে লো বাউন্সের যে উইকেটটা, সেইখানটাতে স্পিনাররা সুবিধা পাবার কথা। কানপুরে যে লাস্ট টেস্ট ম্যাচটা হয়েছে সেদিকে যদি আমরা একটু তাকাই, আবার ব্যাটিং এর জন্য যে ব্যাপারটা একেবারে মাইনফিল্ড হয়ে যাবে, মানে লো বাউন্স বলে তো আমাদের মিরপুর মনে হয়, এরকম ব্যাটসম্যানদের জন্য যে এটা একেবারে বদ্ধভূমি হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা না। এখানে ব্যাটসম্যানদেরও মানে রান করার অনেক সুযোগ রয়েছে, স্পেশালি হচ্ছে কি ওই স্লো নেচারের কারণে অনেক সময় মানে উইকেটে টিকে থাকলে ব্যাটসম্যানদের পক্ষে রান করাটা আসলে সহজ হয়, টার্নটাকে বা ওই যে লো বাউন্সটাকে তখন নেগোশিয়েট করাটা সহজ হয় ওই উইকেটের স্লো নেচারের কারণে। আমরা যদি এখানে লাস্ট টেস্ট ম্যাচটা হয়েছিল সেটা একটু দেখি, 2021 সালে ভারত এবং নিউজিল্যান্ড, সেটা কিন্তু একটা ফ্যান্টাস্টিক টেস্ট ম্যাচ হয়েছিল এবং টেস্ট ম্যাচটা কিন্তু ড্র হয়েছিল। টেস্ট ম্যাচটা কিন্তু পুরো 5 দিন খেলা হয়েছিল। ফলে এইখানটাতে যখন আমরা মনে করি যে লো উইকেট তার মানে এটা হচ্ছে কি 3 দিনে খেলা শেষ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। ওইখানে পুরো 5 দিন খেলা হয়েছিল, ম্যাচটা ড্র হয়েছিল এবং নিউজিল্যান্ড আসলে শেষ দিকে গিয়ে দুর্দান্ত একটা কি বলা চলে লড়াইয়ের ছাপ রেখে তারা ম্যাচটা ড্র করে নিয়েছেন। লাস্ট ইনিংসে তাদের সামনে যেই টার্গেটটা ছিল যে তাদের হচ্ছে যে মানে ওই টার্গেটে চেজ করার মতো অবস্থায়, তার 300-র কাছাকাছি তাদের টার্গেট, 284 মতো চেজ করার মতো অবস্থায় ছিল, কিন্তু তারা চেজ করেনি, বরং তারা উইকেটে টিকে ছিল। 98 ওভার ব্যাটিং করে তারা ওইখানটাতে হচ্ছে গিয়ে 9 উইকেট হারিয়েছিল, 165 রান তারা করেছিল, 64-65 রান করেছিল, ওভার প্রতি তারা 1.68 রান করে নিয়েছিল। ইনফ্যাক্ট লাস্ট উইকেট পার্টনারশিপে ওইখানটাতে রাচিন রবীন্দ্র এবং এজাজ প্যাটেল তারা 52টা বল সার্ভাইভ করেছিল, সার্ভাইভ করে খুব থ্রিলিং একটা ড্রতে ইন্ডিয়া মাত্র একটা উইকেট অ্যাওয়ে ছিল জয় থেকে, কিন্তু ওই ড্রটাতে নিউজিল্যান্ড আসলে শেষ করতে পেরেছে। ইন্ডিয়া ওই ম্যাচেও কিন্তু 3 জন স্পিনার নিয়ে খেলেছে, তাদের রবিচন্দ্রন অশ্বিন ছিলেন, এইখানটাতে রবীন্দ্র জাদেজা ছিলেন এবং অক্ষর প্যাটেল ছিলেন। এখন ওই রকম আমি বলছি যে 5 দিন ম্যাচটা লাস্ট করেছে, যেখানে ব্যাটসম্যানরাও রান পেয়েছেন, বোলাররাও স্পেশালি হচ্ছে কি স্পিনারদেরও ডোমিনেশন ছিল, স্টিল শেষ পর্যন্ত গিয়ে ম্যাচটা আসলে ড্র হয়েছে। এখন কানপুরের এই টেস্টের ক্ষেত্রেও কিন্তু ওই রকম আমাদের ব্যাটসম্যানদের যে একেবারে প্রবলভাবে ভীত হয়ে পড়ার কথা, যে এমনিতে আমাদের ব্যাটিংয়ের যে অবস্থা, প্রথম টেস্টের 2 ইনিংসে আমরা 149 আর 234 করেছি। আমরা ওই যে আমি একটা ভিডিও করেছিলাম যে 5 বছর পরে আমাদের উন্নতি হয়েছে মাত্র 20 রানের। 5 বছর আগে যে প্রথম টেস্ট আমরা ইন্দোরে খেলেছিলাম তাতে আমরা
টোটাল রান করেছিলাম 363, এইবার করেছি 383, মানে হচ্ছে কি আমাদের মাত্র হচ্ছে কি 20 রানের উন্নতি হয়েছে। এটা তো আর এইভাবে তো আর হিসাব করা যায় না, কিন্তু জাস্ট হচ্ছে কি একটা মানে তুলনা টেনে বলেছিলাম। আসলে আমাদের ব্যাটসম্যানদের যে আসলে কানপুর টেস্ট নিয়ে বিরাট ভীতির মধ্যে থাকতে হবে ব্যাপারটা সেরকম না, কিন্তু যেই জিনিসটা হবে সেটা হচ্ছে কি এইখানটাতে হচ্ছে পেস বোলারদের চেয়ে স্পিনারদের আধিপত্যটা থাকবে, এবং এইখানটাতে স্পিন বোলিং ডিপার্টমেন্টে বাংলাদেশের একজন এক্সট্রা স্পিনার অ্যাড হবে। ইনফ্যাক্ট ভারতের ক্ষেত্রে সেটা বলা যায়, ভারতের তো প্রথম টেস্টে অশ্বিন এবং জাদেজা খেলেছে, এইখানটাতে অক্ষর প্যাটেল কিংবা কুলদীপ যাদব এই দুইজনের একজন ডেফিনেটলি একাদশে আসবেন, এবং তাদের ওইখান থেকে পেস বোলার একজন আসলে এখানে কমিয়ে নেওয়া হবে। ইনফ্যাক্ট জাসপ্রীত বুমরা কিংবা মোহাম্মদ সিরাজকে তারা রেস্ট দেওয়ার কথাও তারা ভাবছে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হবে, বাংলাদেশের পেস বোলার তো আসলে ঠিক রেস্ট না, সত্যিকার অর্থে তার ড্রপ দিতে হবে যদি আমরা স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে ওইভাবে, যদি না আমাদের যেতেই হবে, আমাদের স্পিনার এখানে একজন বাড়াতে হবে। এখন সাকিব মিরাজ সঙ্গে থার্ড স্পিনার তো এখানে তাইজুল অবভিয়াস চয়েস। পেস বোলার আমরা কাকে বাদ দিব, তাসকিন, হাসান মাহমুদ, নাহিদ রানার মধ্যে থেকে, সেটা একটা প্রশ্ন। আমার মনে হয় নাহিদ রানাই শেষ পর্যন্ত বাদ পড়তে পারেন, কিন্তু যদি সাকিব আল হাসান শেষ পর্যন্ত খেলতে না পারেন কিংবা শুধু ব্যাটসম্যান হিসাবে খেলেন, তিনি যদি হচ্ছে ওই যে অলরাউন্ডার হিসাবে না খেলেন, যেটা আমরা অলরেডি দেখেছি যে আমাদের নির্বাচক হান্নান সরকার সেটা বলেছেন যে সাকিবকে সেভাবে খেলানোরও চান্স রয়েছে, সেক্ষেত্রে কি হবে? সাকিবরে আমরা শুধু ব্যাটসম্যান হিসাবে খেলালে আমাদের কি কি মানে কতগুলো হিসাব রয়েছে, 3টা আলাদা আলাদা হিসাব রয়েছে, সেটা আমি একটা ভিডিও তো বলেছিলাম। কিন্তু আমি বলছি এখনকার যে আলোচনা সেটা হচ্ছে কি যে সাকিব যদি শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলেন, তখন তো আমাদের এখানে আমাদের স্পিনার বাড়াতে হবে, তার মানে আমাদের শুধুমাত্র মিরাজ রয়েছেন, তাহলে তো শুধু তাইজুলকে অ্যাড করাও যথেষ্ট হবে না, সঙ্গে তো আমাদের নাইম হাসানকেও অ্যাড করতে হবে। আমি কানপুরের এই টেস্টে যেই উইকেট হবে বলে ইন্ডিয়ার পত্রপত্রিকায় যে লেখাটা পড়ছে, যে এইখানটাতে ঠিক যে আসলে প্রথম টেস্টের ক্ষেত্রে এক ধরনের একটা ডিলেমা ছিল, বাংলাদেশকে একটা চমকে দেওয়ার মতো ব্যাপার ছিল, বা ইন্ডিয়ার হচ্ছে এই যে লং যে তাদের টেস্ট সিজন সেটার প্রস্তুতির একটা ব্যাপার ছিল, কিন্তু তা কানপুরে গিয়ে টিপিক্যাল ইন্ডিয়ান উইকেটেই আসলে টেস্ট ম্যাচটা হবে বলে মনে হয়। এখানে খুব একটা চমকের কিছু নেই, এখানে দুইটা দলে 3জন স্পিনার নিয়ে অন্ততপক্ষে একাদশ সাজাবে, এবং কালোমাটির সেই উইকেটটাতে স্পিন সহায়ক হবে, একই সঙ্গে স্লো বাউন্সে ব্যাটসম্যানরাও যে জন্য যে বদ্ধভূমি হয়ে উঠবে সেটা নয়। আমরা বাংলাদেশ এখন সেইখানটাতে চমক না, কিন্তু উইকেটটা রাইট অ্যাসেসমেন্ট করে রাইট 11টা সাজাতে পারে কিনা, এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ রাইট অ্যাপ্রোচে আসলে ম্যাচটা খেলতে পারে কিনা, সেটা ব্যাটসম্যান বোলার সবার ক্ষেত্রে প্রযোজ্য। সেক্ষেত্রে আসলে এই ম্যাচ থেকে বাংলাদেশের পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব। এখন প্রথম টেস্ট 280 রানে হেরে যাওয়ার পর তার এটা বলাটাও একটু টাফ যে না পরের টেস্ট আমরা জিতে যাব, কিন্তু বাংলাদেশ যদি টেস্ট সিরিজটা না হারতে চায় তাহলে তো কানপুরে এই টেস্ট আমাদের জিততেই হবে। ড্র করলেও সেটা ভালো রেজাল্ট, ডেফিনেটলি ভালো রেজাল্ট। এখন সেটা মাঠে নেমে মাঠের খেলার রেজাল্টে মানে গতি প্রকৃতির উপরে আসলে নির্ভর করবে যে আমরা আসলে কোন ডিরেকশনে যাচ্ছি, কিন্তু তার আগে উইকেটের রাইট অ্যাসেসমেন্টের রাইট 11টা পিক করা বাংলাদেশের জন্য জরুরি। আমি যেটা বুঝতে পারছি ইন্ডিয়ার বিভিন্ন ওই পত্রপত্রিকায় নিউজ টিউজ পড়ে সবকিছু মিলে কালোমাটির যে উইকেটটা হবে সেইখানে হচ্ছে বাংলাদেশের একাদশে একজন স্পিনার বাড়ানোটা গুরুত্বপূর্ণ, এবং ব্যাটসম্যানদের সেই অবশ্যই বাড়তি দায়িত্ব নিয়ে খেলাটা গুরুত্বপূর্ণ। সেইটা কি বাংলাদেশ আসলে করতে পারবে কি না? সেকেন্ড টেস্টে কি বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে জিততে পারবে, ড্র করতে পারবে, কিংবা প্রথম টেস্টের চেয়ে আরেকটু বেশি লড়াই করতে পারবে?